Hey guys, welcome to my YouTube channel. আজকে আমাদের টপিক হচ্ছে AWS লোড ব্যালেন্সার। লোড ব্যালেন্সার শুরু করার আগে আমি বলে রাখতে চাই যে আমি এর আগে অলরেডি অটো স্কেলিং এর থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ভিডিও বানিয়েছি। তো আপনি যদি না দেখে থাকেন তাহলে আমি রেকমেন্ড করবো যে আপনি একবার অবশ্যই সেই দুটো ভিডিও দেখুন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, বিকজ লোড ব্যালেন্সার কনফিগারেশন করার জন্য অটো স্কেলিংয়েরও নলেজ আপনার থাকা দরকার। ওকে, অ্যান্ড আমার আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলের লিস্টে গিয়ে আপনি সেগুলো চেক করতে পারেন। চলুন আজকে শুরু করা যাক। লোড ব্যালেন্সিংয়ের কী থিওরি আছে অ্যান্ড কী টাইপের লোড ব্যালেন্সার আছে, এই টোটাল জিনিসগুলো আজকে আমরা দেখব। ওকে, লোড ব্যালেন্সার বেসিক্যালি যে ওয়ার্ডটা আছে এটা থেকেই আমরা বুঝতে পারছি যে এটা কি করে, যে লোডকে ব্যালেন্স করে। এবং এই যে কনসেপ্টটা আছে লোড ব্যালেন্সারের, এটা কিন্তু শুধুমাত্র যে ক্লাউডের মধ্যেই রয়েছে এরকম না, এটা আপনি নেটওয়ার্কিংয়ের মধ্যে পাবেন। এছাড়া আপনি আরও বিভিন্ন জায়গাতে আপনি লোড ব্যালেন্সিংয়ের কনসেপ্টটা দেখতে পাবেন, অ্যান্ড সমস্ত কনসেপ্টই কিন্তু সেম। ওকে, তো এখানে চলুন একবার আমরা দেখে নিই যে AWS এটা কিভাবে আমাদের কাজে লাগে অ্যান্ড এর অ্যাকচুয়ালি কি ডেফিনেশন আছে। Elastic load balancing automatically distribute your incoming traffic across multiple targets such as EC2 instance, containers and IP addresses in one or more availability zone. And তারপরে আছে it monitors the health of its registered targets and route traffic only to the healthy targets. তো আমি এখানে এক্সাম্পল দিয়ে পুরো জিনিসটা ডেফিনেশনটা এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। ইলাস্টিক লোড ব্যালেন্সার বা যেটাকে ইএলবি বলা হয়ে থাকে শর্টে, যখন আপনি কনফিগারেশন করবেন, আমি প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে করতে হয়। এই হচ্ছে আপনার ইএলবি। ওকে, তো সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল চলুন দিচ্ছি। এটা হচ্ছে আপনার AWS অ্যাকাউন্ট, আর এখানে আপনার টোটাল 4টে সার্ভার আছে। এখানে দেখুন 01 থেকে শুরু করে আমি 04 পর্যন্ত করেছি, এবং এই দুটো সার্ভার আছে অ্যাভেলেবিলিটি জোন 1A-তে এবং এটা আছে 1B-তে। আপনার যদি আরও অ্যাভেলেবিলিটি জোন থাকে সেখানে আপনি আরও সার্ভার বানাতে পারেন। আমি এখানে জাস্ট দুটো এক্সাম্পল দিয়েছি। তো লোড ব্যালেন্সার কি করে, যখন আপনার এই যে ইউজাররা আছে বাইরে থেকে, যখন ইউজাররা আপনার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে চাইছে, সাপোজ এটা কোনো একটা শপিং ওয়েবসাইট, মানে আপনি একটা শপিং ওয়েবসাইট বানিয়েছেন এবং সেই শপিং ওয়েবসাইটে আপনার অনেক ইউজাররা ভিজিট করে প্রতিটা টাইমে, এবং তারা কোনো কিছু কেনাকাটা করে। তো আপনি যদি এরকম কোনো ওয়েবসাইট বানিয়ে থাকেন এবং সেটা যদি পার্টিকুলার একটা মানে সার্ভারের উপরেই বানান, তাহলে কিন্তু আপনার অনেক রকম প্রবলেম আসতে পারে, অ্যান্ড আসবেও প্রবলেম। বিকজ আপনার একটা সার্ভার প্রথমত এত ইউজারের লোড নিতে পারবে না। আপনি যদি হাই এন্ড কনফিগারেশন সার্ভারও দিয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনার অনেক রকম ইস্যুস থেকে যাবে। একটা সার্ভার কখনো এত রিকোয়েস্ট একসাথে হ্যান্ডেল করতে পারে না। প্লাস হচ্ছে যদি আপনার কখনো সার্ভারটা ক্র্যাশও হয়ে যায়, তাহলে তো আপনার পুরো ওয়েবসাইটটাই ডাউন হয়ে যাবে। তো এখানে আমরা কি করেছি, এই জন্য 4টে টোটাল, এখানে দেখুন 4টে সার্ভার আছে। তো আপনার যে ইউজাররা আছে তারা কি করছে, বাইরে থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, মানে আপনার ওয়েবসাইটটাকে ওপেন করতে চাইছে। সাপোজ আমি এখানে একটা example.com আপনার ওয়েবসাইটের নাম ধরে নিলাম। তো যখন তারা example.com ওয়েবসাইটটা ওপেন করবে, অ্যান্ড আপনি যখন সবার প্রথমে লোড ব্যালেন্সিং কনফিগারেশন করবেন, ট্রাফিকটা সবার প্রথমে আপনার এই লোড ব্যালেন্সারে এসে হিট করবে। ওকে, ডাইরেক্ট কিন্তু সার্ভারে যাবে না। লোড ব্যালেন্সার তখন সেই ট্রাফিকটাকে দেখবে এবং দেখার পরে ডিসাইড করবে যে কোন সার্ভারে পাঠাবে, এবং এই যে ডিসিশনটা নেয় সেটা ডিপেন্ড করে যে কোন সার্ভারের মধ্যে কতটা লোড রয়েছে তার উপরে। তো আমি যদি এখানে এক্সাম্পল দিই যে সাপোজ আপনার সার্ভার 01-এর মধ্যে 80% লোড চলছে। ওকে, এটাকে আমি ব্ল্যাক করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। সাপোজ আপনার এই প্রথম যে সার্ভারটা আছে এটাতে আপনার 80% লোড রয়েছে। ওকে, সাপোজ আপনার সার্ভার 02-তে আপনার 25% লোড চলছে। অ্যান্ড এখানেও আমি কিছু একটা দিয়ে দিচ্ছি জাস্ট যাতে বোঝা যায়। অ্যান্ড লাস্টে আছে সার্ভার 04, এটাতে সাপোজ 90% আমি দিয়ে দিচ্ছি। তো আপনার টোটাল 4টে সার্ভার আছে। এই 4টে সার্ভারের মধ্যে আপনার এই মুহূর্তে এইরকম লোড চলছে, এটা আপ ডাউন হতে পারে, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। তো লোড ব্যালেন্সার কী করবে, বাইরের থেকে যখনই কোনো ইউজারের এই রিকোয়েস্টটা আসছে, অনেক ইউজারের রিকোয়েস্ট আসবে, সেই রিকোয়েস্টটা যখন দেখবে লোড ব্যালেন্সার দেখার পরে কী করবে, ও লোডটাকে ডিস্ট্রিবিউট করে বেসিক্যালি সার্ভারের মধ্যে। ওকে, এবং এখানে কিন্তু শুধুমাত্র যে সার্ভার হতে পারে এরকম না, এখানে দেখুন ডেফিনেশনের মধ্যে আছে যে সাচ অ্যাজ EC2 ইনস্টান্স হতে পারে, কন্টেনার হতে পারে, বা পার্টিকুলার কোনো IP অ্যাড্রেসেও সে লোডটাকে ডিস্ট্রিবিউট করতে পারে। অথবা এখানে একটা AWS ল্যামডা একটা কনসেপ্ট হয়, আমি পরে প্র্যাকটিক্যাল সেটার উপরে দেখাবো। এখানে ল্যামডা ফাংশন ইউজ করলে তার উপরেও কিন্তু ট্রাফিকটা ডিস্ট্রিবিউট হতে পারে। ওকে, শুধু যে সার্ভারের উপরেই কাজ করে এরকম না। আমি এখানে জাস্ট সার্ভারে এক্সাম্পল দিয়েছি। এবার ট্রাফিকটা যখন আসলো বাইরে থেকে,
তখন লোড ব্যালেন্সার দেখবে যে কোন সার্ভারে সব থেকে এই মুহূর্তে লোডটা কম চলছে। তো সম্ভবত আমরা দেখতে পাচ্ছি যে এখানে 25% লোড আছে। ওকে, 25% লোড আছে, তো এই সার্ভারটা আমার এখনকার লোডটা হ্যান্ডেল করতে পারবে, মানে বাইরে থেকে যে ইউজাররা আছে তারা যখন রিকোয়েস্টটা পাঠাচ্ছে এই সার্ভারে যদি আমি 25% যে সার্ভার আছে এটাতে যদি আমি ট্রাফিকটা পাঠাই তাহলে রেসপন্সটা খুব ভালো হবে, বিকজ বাকি সার্ভারে লোডটা একটু বেশি আছে, যেটা এটাতে 90%, এটাতে 80%, এটা 30% আছে, অ্যান্ড সব থেকে যেটা কম আছে সেটা হচ্ছে 25। তো লোড ব্যালেন্সার বেসিক্যালি সমস্ত সার্ভারকে দেখতে থাকে, মনিটরিং করতে থাকে যে কোন সার্ভারে কতটা লোড যাচ্ছে, প্লাস এইটাও দেখে যে এই যে সার্ভার, সাপোজ আপনার যে সার্ভার 04 আছে, এই সার্ভারটা লাস্টের, এই সার্ভার 04টা ঠিকঠাক রেসপন্স করছে কিনা, বা 03, মানে প্রতিটা সার্ভারকেই দেখে যে সমস্ত সার্ভার ঠিকঠাক রেসপন্স করছে কিনা। যদি দেখে যে সাপোজ সার্ভার 04টা কোনো রেসপন্স করছে না, তখন কিন্তু ও আর এই সার্ভার 04-এ কোনো ট্রাফিক পাঠাবে না, তখন কিন্তু ও নিজে থেকেই বন্ধ করে দেবে, এবং তখন ও শুধুমাত্র এই পার্টিকুলার সার্ভার 01, 02 এবং 03-এর মধ্যেই ও লোডটাকে ডিস্ট্রিবিউট করতে শুরু করবে। ওকে, তো যতক্ষণ না এই সার্ভার 04টা ঠিকঠাক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও কোনো ট্রাফিক এখানে পাঠাবে না। এবং এটা ঠিক কে করবে? অটো স্কেলিং এটাকে বেসিক্যালি ঠিক করে। আমরা অটো স্কেলিং এর আগে দেখিয়েছি যে অটোমেটিক্যালি সার্ভার ক্রিয়েট হয়ে যায়, তো এর সাথে আপনাকে অটো স্কেলিংও কনফিগারেশন করতে হয়। অটো স্কেলিং কী করে? আপনার যখনই সার্ভার এখান থেকে দেখবে যে রেসপন্স করছে না, কোনো কারণে হতেই পারে, সার্ভার ক্র্যাশ হতে পারে বা অন্য এক রিজন থাকতে পারে যে সার্ভারটা রেসপন্স করছে না, তখন অটো স্কেলিং কী করবে? একটা নতুন সার্ভার বানিয়ে দেবে, বানিয়ে দেওয়ার পরে এবং সেই সার্ভারটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ লোড ব্যালেন্সার সেই নতুন সার্ভারে কিন্তু ট্রাফিক পাঠাবে না। যেই মুহূর্তে নতুন একটা সার্ভার 04 তৈরি হয়ে যাবে তখন আবার লোড ব্যালেন্সার সেই সার্ভারে ট্রাফিক পাঠানো শুরু করবে। এবং এই টোটাল জিনিসটা একটা অ্যালগোরিদমের উপরে বেস করে হয়ে থাকে। লোড মানে ইএলবির একটা নির্দিষ্ট মানে এডব্লিউএস অ্যালগোরিদম বানিয়েছে, তার উপরে ডিপেন্ড করে টোটাল জিনিসটা কাজ করে, এবং আপনি কিভাবে কনফিগারেশন করছেন তার উপরও ডিপেন্ড করে টোটাল জিনিসটা কাজ করে। প্র্যাকটিক্যালি জিনিসটা দেখলে খুবই ডিটেলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি জাস্ট আপনাকে এখানে বুঝিয়ে দিলাম যে লোড ব্যালেন্সিং অ্যাকচুয়ালি কী। ওকে, অ্যান্ড এখানে দেখুন আমি দুটো সার্ভার কিন্তু দুটো অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে বানিয়েছি। প্রথম দুটো আছে হচ্ছে অ্যাভেলেবিলিটি জোন 1-এ অ্যান্ড 1B-তে। তো লোড ব্যালেন্সার ডিফারেন্ট অ্যাভেলেবিলিটি জোনের মধ্যেও কিন্তু লোডটাকে ব্যালেন্স করতে পারে, বাট ডিফারেন্ট রিজিয়ানে কিন্তু এটা কাজ করে না। সাপোজ আপনি মুম্বাই রিজিয়ানের মধ্যে লোড ব্যালেন্সার কনফিগারেশন করেছেন অ্যান্ড আপনি চাইছেন যে আপনার অন্য কোনো রিজিয়ানের মধ্যে সার্ভার আছে সেখানেও লোডটা ব্যালেন্স হোক, সেটা কিন্তু এখানে পসিবল হয় না, শুধুমাত্র এটা রিজিয়ান স্পেসিফিকই হয়ে থাকে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি লোড ব্যালেন্সারের কনসেপ্ট। আমি একটু পরে আরেকটু ডিটেলে আপনাকে বুঝিয়ে দেবো যে কী কী আরও এখানে হয়ে থাকে। ওকে, তো লোড ব্যালেন্সার কী কী টাইপের আছে সেটা একবার দেখে নিই। লোড ব্যালেন্সার বেসিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার হয়ে থাকে, নেটওয়ার্ক লোড ব্যালেন্সার হয়ে থাকে, অ্যান্ড ক্লাসিক লোড ব্যালেন্সার হয়। এছাড়াও আরও একটা আছে, সেটাকে গেটওয়ে লোড ব্যালেন্সার বলা হয়ে থাকে। সো গেটওয়ে লোড ব্যালেন্সার যেটা আছে সেটা নতুন, আপনি বলতে পারেন যে একদম নতুন ওটা, অ্যান্ড ওটা আমাদের কনফিগারেশন মানে আমরা বেসিক্যালি ওটা দেখবো না, বিকজ ওখানে অনেক হাই এন্ড কনফিগারেশন হয়ে থাকে অ্যান্ড আমাদের ওটা দরকার হবে না। আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে এই দুটো, অ্যান্ড আপনার যে রিকোয়ারমেন্ট আছে এই দুটোতেই পুরো ফুলফিল হয়ে যাবে, আপনার আর কিছু দরকার হবে না এই দুটো ছাড়া। অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার আমি প্র্যাকটিক্যালও দেখাবো, মানে দুটোই প্র্যাকটিক্যাল আমি আলাদা করে দেখাবো, অ্যান্ড ক্লাসিক লোড ব্যালেন্সারটা আমরা প্র্যাকটিক্যালটা করব না, বিকজ হচ্ছে ক্লাসিক লোড ব্যালেন্সার যেটা আছে এটা পুরনো। ওকে, পুরনো বলতে অনেক আগে ইউজ হতো, এখনও এটা ইউজ হয়, বাট এডব্লিউএস ডিসিশন নিয়েছে যে 2022-এর আগস্ট মাসে এই ক্লাসিক লোড ব্যালেন্সারের যে মানে এই যে যেটা আছে সেটাকে বন্ধ করে দেবে। তো এর ওপরে বেসিক্যালি প্র্যাকটিক্যালি ভিডিও বানিয়ে কোনো লাভ হবে না, অ্যান্ড এটা বেসিক্যালি আপনি বলতে পারেন যে এখন ইউজও করা হয় না, এটার থেকে বেটার এই অ্যাপ্লিকেশন বা নেটওয়ার্ক লোড ব্যালেন্সার চলে এসেছে। ওকে, তো এই হচ্ছে টোটাল জিনিস। তো অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার বেসিক্যালি কী করে, আপনার যে এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস এই দুটো প্রোটোকলকে সাপোর্ট করে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার। তো আপনার সাপোজ কোনো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট বেসিক্যালি আপনার এইচটিটিপি অথবা এইচটিটিপিএস হয়ে থাকতে পারে, এবং সেই ওয়েবসাইট বেসিক্যালি পোর্ট 80 অ্যান্ড পোর্ট 443-তে রান করে। ওকে, তো অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার কী করে, আপনার যখন বাইরে থেকে যখন কোনো রিকোয়েস্ট আসছে, ইউজাররা যখন সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছে, সেটা আইদার পোর্ট 443-তে আসতে পারে অথবা পোর্ট 80-তে আসতে পারে। ওকে, তো সেই রিকোয়েস্টটাকে পার্টিকুলারলি এই অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার দেখে, এবং দেখার পরে নির্দিষ্ট সার্ভারে সেটাকে ডিস্ট্রিবিউট করে দেয়। এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারের কাজ।
অ্যান্ড এটা ডিপেন্ড করে যে আপনি কীভাবে ইউজ করবেন, টোটালি ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্টের ওপরে। আমি দুটোরই প্র্যাকটিক্যাল ভিডিও আপনাকে করে দেখাবো, দুটো দেখার পরে আপনি বুঝতে পারেন। এমন নয় যে আপনি ওয়েবসাইট বানিয়েছেন বলেই আপনাকে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ইউজ করতে হবে, এরকম কিন্তু কিছু নয়। ওকে, আর নেটওয়ার্ক লোড ব্যালেন্সার হচ্ছে সাপোজ আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে হিউজ পরিমাণে ট্রাফিক আসছে, তো সেই ক্ষেত্রে আপনি নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কনফিগার করতে পারেন। নেটওয়ার্ক লোড ব্যালেন্সার বেসিক্যালি আপনার মিলিয়ন্স অফ রিকোয়েস্ট মানে একসেপ্ট করতে পারে পার সেকেন্ড। ওকে, মানে এটা হিউজ পরিমাণ রিকোয়েস্টকে ও পাস করতে পারে। তো যেখানে আপনার বিশাল ট্রাফিকের রিকোয়ারমেন্ট আছে, আপনার ওয়েবসাইটে যদি হিউজ পরিমাণ ট্রাফিক আসছে, সেই ক্ষেত্রে আপনি নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কনফিগারেশন করতে পারেন এবং ইউজ করতে পারেন। ওকে, ক্লাসিক লোড ব্যালেন্সার যেটা আছে এটা দুটোর মিক্সিং আপনি বলতে পারেন। এখানে দুটোরই কাজ হয়ে থাকে, নেটওয়ার্ক লোড ব্যালেন্সারও কাজ হয়ে থাকে, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারও কাজ এর মধ্যে হয়ে থাকে। ওকে, তো এই হচ্ছে টোটাল মানে কনসেপ্ট লোড ব্যালেন্সারের। অ্যান্ড এরপরে আমরা প্র্যাকটিক্যালটা দেখব, বাট তার আগে আমি আরেকটু ডিটেলে আপনাকে একটু বুঝিয়ে দিই লোড ব্যালেন্সার অ্যাকচুয়ালি কী মানে কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে থাকে। ওকে, তাহলে কি হবে মানে প্র্যাকটিক্যালটা বুঝতে আরও সুবিধা হবে। সো আমি এখানে একটা সেম ডায়াগ্রাম বানিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে আপনার লোড ব্যালেন্সার, এটা হচ্ছে লোড ব্যালেন্সার। ওকে, আমি এখানে অ্যারো সাইন দিয়ে দেখাই, এটা হচ্ছে আপনার লোড ব্যালেন্সার সাপোজ আপনি কনফিগারেশন করেছেন। অ্যান্ড নিচে কিছু সার্ভার আছে আমরা দেখতে পাচ্ছি, সার্ভার 01 02 করে এভাবে বানিয়েছি, এখানে ডিফারেন্ট অ্যাভেলেবিলিটি জোনে আমি দেখিয়েছি। ওকে, তো এই হচ্ছে টোটাল জিনিস আছে। তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লোড ব্যালেন্সার অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে সেটাই আমাদেরকে দেখতে হবে। তো চলুন এখানে আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে আপনার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, একটা শপিং ওয়েবসাইট আছে, এবং সেই ওয়েবসাইটটা আপনি কি করেছেন, চারটে সার্ভারের মধ্যে বানিয়েছেন। ওকে, এখানে সার্ভার 01 02 আছে, 03 04 আছে, এই চারটের মধ্যে বানিয়েছেন, অ্যান্ড এই দুটো আমি পরে আসছি। ওকে, তো এখন কি হচ্ছে, যখন আমরা লোড ব্যালেন্সার কনফিগারেশন করি তখন কি হয়, লোড ব্যালেন্সার আমাদেরকে একটা ইউআরএল প্রোভাইড করে থাকে, যেটাকে এ রেকর্ডও বলা হয়ে থাকে। পাবলিক রিজলভ একটা ডিএনএস নেম যেটাকে আপনি বলতে পারেন, সেটা আমাদেরকে প্রোভাইড করে থাকে। আমি যখন প্র্যাকটিক্যাল করব সেখানে আমি দেখাবো যে এই নামটা মানে কোথায় থাকে। সেই নামটা দিয়েই আপনাকে কিন্তু আপনার এই চারটে সার্ভারকে আপনি অ্যাক্সেস করতে পারেন একবারে। ওকে, যদি আমি একটু ডিটেলসে বলি, সাপোজ আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তো একটা পার্টিকুলার কোনো ইউআরএল থাকবে, যেমন হচ্ছে আমি যদি অ্যামাজনের এক্সাম্পল দিই, amazon.com। তো amazon.com তো একটাই জাস্ট ইউআরএল, অ্যামাজন তার ব্যাকএন্ডে কতগুলো সার্ভার ইউজ করছে সেটা আপনার দেখার দরকার নেই। ওকে, আপনি যখন amazon.com লিখছেন আপনার অ্যামাজন খুলে যাচ্ছে, তো সেই যে খুলে যাচ্ছে একটা ওয়েবসাইট, সেটা খোলার পেছনে হতে পারে যে সেখানে পার্টিকুলার অল টাইম যে একই সার্ভার থেকে রিকোয়েস্ট আসছে এরকম কিন্তু না, ডিফারেন্ট সার্ভার থেকে রিকোয়েস্ট আসতে পারে। ওকে, তো সাপোজ ধরে নিন যে আপনি একটা নিজে বানিয়েছেন শপিং ওয়েবসাইট, এবং এই চারটে সার্ভারের মধ্যেই সার্ভার 01 02-তে আছে, 02 এবং 03 04, এই চারটের মধ্যেই কিন্তু আপনার একটাই ওয়েবসাইট চলছে। ওকে, একটাই ওয়েবসাইট চলছে, এবং চারটে সার্ভারের জন্য তো আপনি চারটে ওয়েবসাইটের নাম বানাতে পারেন না, তাহলে তো ইউজার আবার কনফিউশন হয়ে যাবে। তো ওয়েবসাইটের নাম তো একটাই হতে হবে, যাতে যখনই সেই ওয়েবসাইটে ইউআরএলটা যখনই কেউ টাইপ করবে তখন তার একটাই ওয়েবসাইট ওপেন হবে, বাট সেটা ডিফারেন্ট সার্ভারে আছে ব্যাকএন্ডে। যদি আপনি ব্যাকএন্ডের কথা ভাবেন তাহলে কি আমরা দেখতে পাচ্ছি চারটে সার্ভারের মধ্যে ডিফারেন্টভাবে রয়েছে। এটা আমি আলাদাভাবে একটা প্রজেক্ট করে দেখাবো যে এটা কীভাবে অ্যাকচুয়ালি হয়, বাট থিওরিটা আগে আমি এখানে বুঝিয়ে নিচ্ছি। ওকে, তো এইবার কি হয়, যখন আপনার রিকোয়েস্টটা আসছে, ইউজাররা যখন রিকোয়েস্ট পাঠাবে, আপনার ওয়েবসাইটটা ওপেন করার চেষ্টা করে, তখন লোড ব্যালেন্সার কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি। তো সাপোজ আপনি অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার কনফিগারেশন করেছেন, তখন কি হয়, লোড ব্যালেন্সারের মধ্যে আপনাকে একটা ইউআরএল প্রোভাইড করা হয়, যেটা আমি বললাম। সেই ইউআরএলটাই ইউজাররা প্রোভাইড মানে মানে অ্যাক্সেস করবে, এবং সেই ইউআরএলটার কিছু কনফিগারেশনও করতে হয়। তো করার পরে তখন ইউজাররা আপনার ওয়েবসাইটটা দেখতে পায়। তো যখন ইউজারের রিকোয়েস্টটা বাইরে থেকে আসে, সবার প্রথম সেই রিকোয়েস্টটা লোড ব্যালেন্সারে হিট করছে। লোড ব্যালেন্সারের মধ্যে কি থাকে, লিসেনার থাকে। ওকে, এখানে দেখুন আমি ছোট ছোট করে লিখেছি, ফ্রন্ট এন্ড লিসেনার অ্যান্ড ব্যাক এন্ড লিসেনার। তো লিসেনার জিনিসটাও আমরা দেখবো প্র্যাকটিক্যালি যখন করবো, সেখানে একটা থাকে লিসেনার কনফিগারেশন। তো লিসেনাররা বেসিক্যালি লিসেন করে, লিসেন মানে শোনে, মানে বাইরে থেকে যখন ট্রাফিকটা আসছে ওরা তখন শুনছে যে এই ট্রাফিকটা পার্টিকুলার কোন প্রোটোকলের জন্য এসছে। প্রোটোকল বলতে আপনার যে সার্ভারটা আছে সেই সার্ভারে আপনার যখন ওয়েবসাইটটা চলবে, সেই ওয়েবসাইটটা বেসিক্যালি আমরা জানি যে ওয়েবসাইট পোর্ট হচ্ছে HTTPS এবং HTTP, দুটো প্রোটোকলই ইউজ করে থাকে।
অ্যান্ড পোর্ট নাম্বার হচ্ছে পোর্ট 80 অ্যান্ড পোর্ট 443। ওকে, তো লিসেনার দেখে যে বাইরে থেকে যখন রিকোয়েস্টটা আসছে সেটা পার্টিকুলার কোন প্রোটোকলের এগেনস্টে এসছে। যদি সেটা এইচটিটিপি বা এইচটিটিপিএস এর জন্য হয়ে থাকে তখন লিসেনার কি করবে, লিসেনারও বেসিক্যালি ফ্রন্ট এন্ড লিসেনার হয় অ্যান্ড ব্যাক এন্ড লিসেনার হয়ে থাকে। অ্যান্ড ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড লিসেনার আপনি হয়তো মানে কনফিগারেশন করার সময় দেখতে পাবেন না, বাট মানে এর থিওরিটা জাস্ট জানা দরকার যে এরকম একটা মানে ব্যাক এন্ড এরকম কনফিগারেশন হয়ে থাকে। ওকে, তো ফ্রন্ট এন্ড লিসেনার কি করে, তখন সেই রিকোয়েস্টটাকে ব্যাক এন্ড লিসেনারের কাছে পাঠিয়ে দেবে। ব্যাক এন্ড লিসেনার তখন সেই রিকোয়েস্টটাকে পার্টিকুলার সার্ভারের মধ্যে ডিস্ট্রিবিউট করবে, যে সার্ভারে লোড কম আছে ও তখন সেই সার্ভারের মধ্যে লোডটাকে ডিস্ট্রিবিউট করে দেবে। ওকে, তো লোড ব্যালেন্সারের যে ফ্রন্ট সাইডটা থাকে সেটাকে ফ্রন্ট এন্ড ইএলবি বলা হয়ে থাকে, বা ফ্রন্ট এন্ড লোড ব্যালেন্সার আপনারা বলতে পারেন। অ্যান্ড যেটা ব্যাক সাইড বলতে যেটা সার্ভারের সাইডে থাকে সেটাকে ব্যাক এন্ড ইএলবি বলা হয়ে থাকে। ওকে, অ্যান্ড এটাকে বেসিক্যালি ফ্রন্ট এন্ড যেটা আছে সেটাকে ইন্টারনেট ফেসিংও বলা হয়ে থাকে। আমরা কনফিগারেশন করার সময় দেখব ইন্টারনেট ফেসিং বলে একটা মানে অপশান আসবে আমাদের কাছে। ওকে, তো এইভাবে বেসিক্যালি টোটাল জিনিসটা কাজ করছে। অ্যান্ড এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে সার্ভারগুলো আছে, সার্ভার 01, 02, 03, 04 যে আছে, এই সার্ভারগুলোকে বেসিক্যালি টার্গেট বলা হয়। ওকে, টার্গেট বলতে আপনার সার্ভারকে কিন্তু বোঝাচ্ছে, মানে EC2 ইনস্ট্যান্সকে বোঝায়। সো এখানে টার্গেট বলতে আপনার সার্ভারকে বোঝায়, অ্যান্ড টার্গেট গ্রুপ বলতে আপনাকে বোঝায় হচ্ছে এই যে দুটো সার্ভার মিলে আমি একটা দেখুন বক্স করেছি রেড কালারের, এই দুটো সার্ভার বা চারটে সার্ভার, এই চারটে সার্ভারকে নিয়ে আপনি একটা টার্গেট গ্রুপ বলতে পারেন। ওকে, তো পার্টিকুলার যখন কি হয় বাইরে থেকে রিকোয়েস্টটা আসছে, সেই রিকোয়েস্টটা লোড ব্যালেন্সার দেখে, লিসেনাররা সেই ট্রাফিকটাকে দেখে যে এই রিকোয়েস্টটা পার্টিকুলার কোথা থেকে এসছে। যদি এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস এর জন্য হয়ে থাকে, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার যেটা আছে শুধুমাত্র এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপি রিকোয়েস্টকেই কিন্তু ব্যালেন্সিং করে, বাকি কিন্তু কোনো রিকোয়েস্ট কিন্তু সে ব্যালেন্স করবে না। বাকি বলতে সাপোজ এটা হচ্ছে আপনি বাড়ির থেকে আপনার এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে চাইছেন। ওকে, মানে আপনি সাপোজ এই যে ওয়েবসাইটটা বানিয়েছেন তার আপনি ডেভেলপার, আপনি এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে চাইছেন SSH এর মাধ্যমে। ওকে, লিনাক্সের সার্ভার আছে, আপনি SSH এর মাধ্যমে অ্যাক্সেস করবেন এবং এই সার্ভার আইপি আপনি জানেন। তো আপনি কি করবেন, আপনার কম্পিউটারে ডাইরেক্ট SSH করবেন এই সার্ভারের জন্য। তখন সেই রিকোয়েস্টটা কিন্তু লোড ব্যালেন্সারের কাছে আসবে। লোড ব্যালেন্সার কিন্তু সেই রিকোয়েস্টটাকে কিন্তু কোনো ব্যালেন্সিং বা এরকম কিন্তু কিছু করে না। লোড ব্যালেন্সার শুধুমাত্র অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার যেটা আছে ও কিন্তু শুধুমাত্র এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস যে রিকোয়েস্ট আছে মানে আসবে সেইটাকেই কিন্তু ও একসেপ্ট করে, বাকি কিন্তু ও নিজের কাছে একসেপ্ট করে না। বাকি রিকোয়েস্টগুলো কিন্তু ডাইরেক্ট চলে আসে সার্ভারের কাছে। যদি আপনার সার্ভার 01 এর আইপি আপনি জানেন বা সার্ভার 02 এর যদি আইপি আপনি জানেন এবং এটাকে যদি SSH এর মাধ্যমে অ্যাক্সেস করতে চান, বা এটা ছাড়াও যদি অন্য কোনো মানে এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস বাদে যদি অন্য কোনোভাবে যদি এই সার্ভারের সাথে যদি কিছু করতে চান, তাহলে কিন্তু এই রিকোয়েস্টটা ডাইরেক্ট লোড ব্যালেন্সিং এর থ্রু দিয়ে আসবে না, সেটা কিন্তু ডাইরেক্ট সার্ভারের কাছে আসে। ওকে, তো এটাও একটা জেনে রাখার বিষয়, বিকজ অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার শুধুমাত্র এই দুটো জিনিসই মানে হ্যান্ডেল করে। অ্যান্ড নেটওয়ার্ক লোড ব্যালেন্সার যেটা আছে তাদেরও আমরা মানে দেখবো প্র্যাকটিক্যালি কী কী টাইপের কী আছে। ওকে, অ্যান্ড আরও একটা জিনিস যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে সার্ভারগুলো রয়েছে এই সার্ভারের তো প্রতিটার একটা আইপি অ্যাড্রেস থাকবে। যখনই আপনি একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করেন তার একটা নির্দিষ্ট আইপি হয়। তো এই সার্ভারগুলো যে থাকবে এই সার্ভারের মধ্যে যে শুধুমাত্র পাবলিক আইপি থাকবে এইরকম কিন্তু না, এদের মধ্যে কিন্তু প্রাইভেট আইপিও থাকতে পারে। এবং প্রাইভেট আইপি থাকলেও কিন্তু বাইরে থেকে ইউজাররাই সার্ভার মধ্যে যে ওয়েবসাইটটা চলছে সেটা দেখতে পাবে, বিকজ রিকোয়েস্টটা কিন্তু আপনার সার্ভারের মধ্যে আসে না, রিকোয়েস্ট কিন্তু আপনার লোড ব্যালেন্সারের মধ্যে আসে। এবং লোড ব্যালেন্সার আপনাকে একটা ইউআরএল প্রোভাইড করে থাকে, সেই ইউআরএলটা থেকে আপনার সবার প্রথমে কি হয়, যখন ইউজাররা আপনার এই ওয়েবসাইটটা ওপেন করতে চাইছে সেটা কিন্তু আপনার সবার প্রথমে এই লোড ব্যালেন্সারের যে ইউআরএল আছে তার কাছে যায়। লোড ব্যালেন্সার কিন্তু জানে যে কোন সার্ভারের কি আইপি আছে, সেটা প্রাইভেট হোক বা পাবলিক হোক সেটা ম্যাটার করে না, বিকজ লোড ব্যালেন্সার তো আপনার সেম একই জায়গাতেই কনফিগারেশন করা আছে, সেম ভিপিসির মধ্যে রয়েছে। তো লোড ব্যালেন্সার আপনার প্রতিটা সার্ভারের আইপি অ্যাড্রেস জানে। অ্যান্ড ও কি করবে, বেসিক্যালি রিকোয়েস্ট যখনই আসবে ও জানে যে আমাকে কোন মানে কোন কোন সার্ভারের মধ্যে এই রিকোয়েস্টটাকে পাঠাতে হবে লোডের ওপর ডিপেন্ড করে। ওকে, অ্যান্ড এখানে দেখুন আরেকটা জিনিস আছে, অ্যাভেলেবিলিটি জোন 1C-তে আমি কি করেছি, দুটো আরও সার্ভার এখানে দেখিয়েছি। অ্যান্ড এই দুটো সার্ভার কিন্তু আমার লোড ব্যালেন্সারের মধ্যে নেই, রেজিস্টার্ড নেই। তো বেসিক্যালি কি হয়, যখন আমরা লোড ব্যালেন্সার কনফিগারেশন করে থাকি তখন
আপনার কাছে যদি 10খানা সার্ভার বানানো থাকে, 10টা EC2 ইনস্ট্যান্স সাপোজ আপনি বানিয়েছেন এবং লোড ব্যালেন্সার কনফিগারেশন করেছেন, তো এর মানে এই নয় যে 10টা সার্ভারের মধ্যেই ট্রাফিকটা ডিস্ট্রিবিউট হবে। আপনি যখন লোড ব্যালেন্সার কনফিগারেশন করবেন, তখন যেই যেই সার্ভারগুলোকে আপনি লোড ব্যালেন্সারের সাথে রেজিস্টার্ড করবেন, শুধুমাত্র সেই সার্ভারেই কিন্তু লোডটা ডিস্ট্রিবিউট হবে। ওকে, তো আমাদেরকে বেসিক্যালি দুটো জিনিস কনফিগারেশন করতে হয়। একটা হচ্ছে টার্গেট গ্রুপ মানে হচ্ছে মাল্টিপল সার্ভার নিয়ে একটা গ্রুপ তৈরি হয়, এবং আরেকটা জিনিস করা হয় সেটা হচ্ছে লোড ব্যালেন্সার। এই দুটো জিনিস আমাদেরকে আমাদের AWS অ্যাকাউন্টের মধ্যে ক্রিয়েট করতে হয়, অ্যান্ড এই দুটো করলেই আপনার টোটাল জিনিসটা হয়ে যাবে, একদম কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে টোটাল ছিল একটা আইডিয়া আমি আপনাকে দিলাম যে লোড ব্যালেন্সার অ্যাকচুয়ালি কী এবং লোড ব্যালেন্সার কীভাবে কাজ করে। তো আশা করছি যে আপনি একটা পুরো টোটাল আইডিয়া পেয়ে গেছেন যে লোড ব্যালেন্সিংয়ের ব্যাপারে। অ্যান্ড প্র্যাকটিক্যালি জিনিসটা দেখুন, দেখলে আমি আশা করছি আপনার সমস্ত ডাউট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি নিজেও এটা প্রপারলিভাবে করতে পারবেন। ওকে, তো ভিডিও ডেসক্রিপশানে আমি আরও অনেক কিছু ইনফরমেশান আমি প্রোভাইড করে দেবো, সেটা আপনি দেখতে পারেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা লোড ব্যালেন্সিংয়ের প্র্যাকটিক্যালটা দেখব। অ্যান্ড আমি আলাদা আলাদা প্র্যাকটিক্যাল করে দেখাবো, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, তারপরে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার, এই দুটোর প্র্যাকটিক্যাল আলাদা বানাবো। প্লাস আমি আরও কিছু লোড ব্যালেন্সিংয়ের আরও অনেক কিছু কনসেপ্ট আছে, সেগুলো আমি আপনাকে আলাদা আলাদাভাবে থিওরি প্লাস প্র্যাকটিক্যালি আমরা করে দেখব। ওকে, সো এই হচ্ছে টোটাল ছিল লোড ব্যালেন্সিংয়ের একটা টোটাল মানে আইডিয়া। সো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যারা AWS শিখতে চায় তাদের সাথেও শেয়ার করুন, অ্যান্ড অবশ্যই পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বিকজ সাবস্ক্রাইব করলে আমার নতুন যে ভিডিও বানানোর সেটার একটা মানে ইন্সপিরেশন আসে। ওকে, তো চলুন নেক্সট ভিডিওতে আমরা আবার দেখা করব।